এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio, Jadavpur University. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এখন শুনবেন এসো ভালো থাকে অনুষ্ঠানের বিশেষ পর্ব। সঙ্গে রয়েছে আমি লাকি। শুরুতে আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার। বেহালা ঠাকুরপুকুরের কাছে অবস্থিত সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ডাক্তারবাবুরা আমাদের স্টুডিওতে এসে বিভিন্ন ধরনের ক্যান্সার সম্পর্কে আলোচনা করছেন, প্রতিকার প্রতিরোধের উপায় জানাচ্ছেন। তো এই পর্বে থাকছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে বিশেষ আলোচনা। স্টুডিওতে উপস্থিত ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার এবং ক্যান্সার সার্জেন্ট ডক্টর অর্ণব গুপ্ত। নমস্কার ডাক্তার। নমস্কার। হ্যাঁ, আজকে তো এই বিশেষ বিষয় নিয়ে আলোচনা, যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার। তো ডাক্তারবাবু, আমরা সাধারণত জানি যে ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হয়, কিন্তু এটাও তো শুনেছি যে ছেলেদেরও নাকি হয়। ঠিকই কথা, যে 100 জন ব্রেস্ট ক্যান্সার যদি পেশেন্ট দেখি, খুব ইন্টারেস্টিংলি একজন হচ্ছে পুরুষ মানুষ। আমাদের হসপিটালে প্রায় 50 বছর এখন ডেটা রয়েছে, যেহেতু 73 সালে হসপিটাল শুরু হয়েছিল। আমাদেরও ডেটা যা বলে, স্ট্যাটিস্টিক্স যা বলে, সেটা পৃথিবীর স্ট্যাটিস্টিক্সের সাথে মিলে যায় যে 1% হচ্ছে কিন্তু পুরুষদের মধ্যে হয় ব্রেস্ট ক্যান্সার, স্তনের ক্যান্সার। সেটা অনেক সময় যার জন্য পুরুষরা বুঝতে পারেন না, নেগলেক্ট করেন। সুতরাং পুরুষদেরও যদি কোনো সমস্যা হয় ব্রেস্টে বা ওই জায়গায়, তাহলে ডেফিনেটলি ডাক্তার দেখানো উচিত। তো এর কি কোনো বয়স ভেদ আছে, পুরুষ বা মহিলা, এই যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? না, পুরুষ মহিলা মানে সেরকম ভেদ নেই। তবে যেটা হয় যে পুরুষদের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার হয়, তাহলে কিন্তু সেখানে জেনেটিক প্রবলেমের চান্স খুব বেশি। আমরা যদি একটা পুরুষ মানুষ কোনো পরিবারে দেখি যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, আমরা একটু চিন্তিত হয়ে যাই যে সেখানে জেনেটিক কোনো প্রবলেম থাকতে পারে, যেটাকে আমরা বলি ব্রাকা, BRCA জিন, যেটা অ্যাঞ্জেলিনা জোলির ছিল। সেটা যদি মানে পজিটিভ হয়, তাহলে পুরুষদের হওয়ার চান্স থাকে। এবং ওই জিনটা থাকলে আর একটা জিনিস ইন্টারেস্টিংলি দেখা যায় যে মহিলাদেরও খুব অল্প বয়সে ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার হতে পারে, বা দুদিকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সুতরাং এই জিনটা একই সাথে দুদিকে বা পরের দিকেও হতে পারে, এক সময় না হলেও পরে হয়তো অন্য ব্রেস্টও হতে পারে। এই জেনেটিক প্রবলেমটা থাকলে এইসব সম্ভাবনাগুলো থাকে। অল্প বয়সে ব্রেস্ট ক্যান্সার হওয়া, দুদিকে ব্রেস্ট ক্যান্সার হওয়া, পুরুষদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়া বা ওভারি ক্যান্সার কোনো মহিলা যদি হয়, তাহলে জেনেটিক প্রবলেমটা থাকতে পারে। এই যে বংশগত কারণটা বললেন, তার পরিসংখ্যানটা কিরকম, মানে কত সংখ্যক? এক্স্যাক্টলি। সুতরাং যদি ব্রেস্ট ক্যান্সার আমরা দেখি, মানে 100 জন পেশেন্ট দেখলে 5% হচ্ছে জেনেটিক, মানে ফ্যামিলিয়াল। বাকি 95% কিন্তু না, সেটা হয়তো জাস্ট ব্যাড লাক বা কিছুটা লাইফস্টাইল রিলেটেড। সুতরাং মানে যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয় পরিবারে, কখনোই মনে করা উচিত না বাকি সবাইকারই ব্রেস্ট ক্যান্সার হতে চলেছে। সুতরাং 100টা ব্রেস্ট ক্যান্সার দেখলে 5% একটা ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় বা জেনেটিক প্রবলেম পাওয়া যায়, বাকিটা কিন্তু হেরিডিটারি না। তাহলে অন্য কি কি কারণ থাকতে পারে? এবার আনফরচুনেটলি 2024 সালে অ্যাজ এন অঙ্ক সার্জন বলতে খারাপ লাগছে যে বেশিরভাগ কারণ আমরা জানি না, এখনো অনেক রিসার্চ চলছে। কিন্তু যেটুকু কারণ জানা গেছে লাইফস্টাইল রিলেটেড মেনলি, সেটা হচ্ছে যে জেনেটিক পোর্শনটা বাদ দিয়েই বলছি, যদি কেউ খুব বেশি চর্বি জাতীয় জিনিস খায়, কন্ট্রাসেপটিভ পিল বহুদিন ধরে যদি খায়, যদি ব্রেস্ট ফিডিং না করে, আর স্মোকিংয়ের সাথে কিছুটা সম্পর্ক আছে, সুতরাং এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, মানে কম ভিটামিন যদি খায়, বেশি করে মানে ভিটামিন এ যেগুলো থাকে, ইভেন গ্রিন ভেজিটেবল যদি কম খায়, সেগুলোতে চান্স একটু বেড়ে যায়। কোনো ধরুন অবিবাহিতা মহিলা, তার ক্ষেত্রেও কি তাহলে রিস্ক ফ্যাক্টর কাজ করে? যেহেতু তার বিবাহ হয়নি, ন্যাচুরালি সে ব্রেস্ট ফিডিংও করেনি, সেখানে ব্রেস্ট ক্যান্সারের চান্সটা একটু বেড়ে যায়। কিন্তু এটা মানে কখনোই না যে বিয়ে যে করেনি তার ব্রেস্ট ক্যান্সার হবে, বা যে বিয়ে করেছে বহু সন্তানের জননী ব্রেস্ট ফিডিং করেছে তার যে হবে না। রিস্ক ফ্যাক্টরটা শুধু যেরকম বললাম একটু কম বেশি হয়, কিন্তু মানে এটা যে একদম 100% হবেই তার মোটেই না। কিন্তু তাহলে বুঝবে কি করে, মানে সাধারণ মানুষ বুঝবেন কি করে যে তিনি এই ক্যান্সারের বাহক আর কি? এখন আনফরচুনেটলি খুব বেশি আর্লি সিমটম থাকে না ব্রেস্ট ক্যান্সারে। সুতরাং যদি কেউ হাতে গাঁট পায় চান করার সময় হোক, বা শুয়ে পড়ে হাতে ব্রেস্টে যদি হাত লেগে, অনেক সময় বলে আমার হাত দিয়ে দেখে আর কিছু গাঁট পেলাম। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ডিটেকশন হয়, ঝট করে ধরা পড়লো, বা কোনো ক্ষেত্রে ব্যথা হতে পারে। কিন্তু বলে রাখছি ব্রেস্ট ক্যান্সার অন্য ক্যান্সারের মতো প্রথম দিকে ব্যথা হয় না। সুতরাং মেনলি হচ্ছে হাতে গাঁট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট।
যদি নিপল দিয়ে বোটা দিয়ে যদি রস বা রক্ত বেরোয়, আন্ডারগার্মেন্ট ভিজে যাচ্ছে বা এমনিতে হয়তো ব্লাড বেরোচ্ছে বা চাপ দিলে ব্লাড বেরোচ্ছে বা রস বেরোচ্ছে, সেখানে কিন্তু আমরা একটু কেয়ারফুল হই। আচ্ছা, এগুলো হচ্ছে আর্লি সিমটমস। অনেক সময় তো পিরিয়ড হওয়ার আগেও ব্যথা হয়, তাহলে কি করে বুঝবেন? সেটাই বলছি যে মেনি আদার ক্যান্সার প্রথম দিকে ব্যথা হয় না। ব্যথা কখন হয়? অনেক পরে, টিউমারটা যখন বেশ বড় হয়ে গেছে, চামড়াটা ধরে নিয়েছে, তলায় মাসল ধরে নিয়েছে, তখন ব্যথা শুরু হয়। সুতরাং প্রথম দিকে ব্যথা হয় না। মানে সেই ব্যথাটা কি যন্ত্রণার মতো ব্যথা? যন্ত্রণার মতো ব্যথা, এবং সেটা সাইক্লিক্যাল হবে না, যেটা বললেন পিরিয়ডের আগে যেটা হয় মানুষের, সেটা কিন্তু হবে না, এটা কনস্ট্যান্ট পেইন হবে। কিন্তু সেটা প্রথম দিকে নর্মালি হয় না। প্রথম দিকে যেটা হয় রস রক্ত বেরোনো এবং হাতে গাঁট পাওয়া, এই দুটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি বলছেন যে হাতে একটা অনুভব করা, তো সেই হাতের কোন অংশটা দিয়ে অনুভব করবে বা কিভাবে পরীক্ষা করবেন সেটা যদি একটু বলেন। খুবই ভালো প্রশ্ন। অনেক মহিলারা আসেন যে বসা অবস্থাতে আমাদের দেখিয়ে বলে এই আঙুলের ডগা দিয়ে দেখেন ব্রেস্টটা, মানে দেখুন চারপাশে কেমন গাঁট গাঁট হয়ে আছে। সুতরাং যদি ওইভাবে বসে আঙুলের ডগা দিয়ে দেখা হয়, গোটা ব্রেস্টটাই মনে হবে যেন গাঁটে ভর্তি। সুতরাং দেখতে গেলে মানে কিছু আমাদের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যেটা আমরা মানুষদের শেখাই, সেটা হচ্ছে নিজেকে পরীক্ষা করতে শেখা। কখন করবে? যাদের মাসিক হয়তো চলছে বা যাদের মাসিক মানে বন্ধ হয়নি, সেই সব মহিলাদের মাসে একবার করে, যখন মাসিক শেষ হয়ে গেল, যখন ব্যথা ফোলা কম থাকে, সেই অবস্থায় পরীক্ষা করা। যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বয়স যাদের বেশির দিকে, তাদের মাসে প্রথম দিকে বা শেষের দিকে যে কোনো একটা ডেট ঠিক করে নেওয়া যে ওই সময় নিজেকে পরীক্ষা করবে। পরীক্ষা বলতে কি বোঝায়? আয়নার সামনে দাঁড়িয়ে দুটো ব্রেস্ট দেখা, বেসিক্যালি যে কোনো সাইজে পার্থক্য আছে কিনা, চামড়ায় কোনো চেঞ্জ আছে কিনা, একদিকে চামড়া হয়তো লাল হয়ে আছে, বা একটা মোটা একদিকে ভেতর দিকে ঢুকে গেছে, বা একটা জায়গায় উঁচু হয়ে আছে। এগুলো যদি দেখে কেউ, সেটা একটু ন্যাচারালি আমাদের চিন্তার বিষয়। দুটো হাত ওপর দিকে তোলা, দুদিকের ব্রেস্ট সমানভাবে ওপর দিকে ওঠে। যদি দেখালো একদিকে ব্রেস্ট উঠছে, অন্যদিকে উঠছে না, বা একটা চামড়ায় ভাঁজ পড়ছে হাতটা তুললে, তাহলে ইট মাইট বি অ্যান ইন্ডিকেশন, কিছু একটা লক্ষণ দেখা দিতে পারে যে ভেতরে কিছু রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, এত কিছু যদি কেউ ভুলেও যায়, সেটা হচ্ছে শুয়ে পড়ে। অনেকে বসে যেরকম বললাম দেখে, সেটা না করে শুয়ে পড়ে মাথার পেছনে থাকবে একটা পাতলা বালিশ, এবং যেদিকে ব্রেস্টটা দেখবে, যে ডান দিকে ব্রেস্ট দেখে, ডান দিকে হাতটা থাকবে মাথার পেছনে, উল্টো দিকে হাতের চেটো দিয়ে, আপনি যেটা জিজ্ঞেস করলেন প্রথমেই যে কিভাবে দেখা উচিত, হাতের চেটো দিয়ে, আঙুলের ডগা দিয়ে মোটেই না, মানে 4টে আঙুল যেটা আছে, বুড়ো আঙুলটা বাদ দিয়ে, সেই মতো আঙুলটা সমান করে দিয়ে ব্রেস্টের উপর রাখি আমরা, সেটাই হচ্ছে মানে আঙুলের চেটো। মানে এই সে আঙুলের চেটো দিয়ে আঙুলে ফ্ল্যাট করে গোটা ব্রেস্টের উপর হাত দিয়ে দেখতে হবে যে কোনো গাঁট পাচ্ছে কিনা। যদি সেটা 4টে আঙুল একই সাথে, 4টি আঙুল একসাথে ঠিকই দিয়ে দেখা যে কোনো গাঁট পাচ্ছে কিনা। যদি গাঁট পায়, তার মানে আমি বলছি না খারাপ, কিন্তু তাহলে একটু ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো, যে হয়তো 90% ক্ষেত্রে এটা বেনাইন লাম্প হবে, কোনো কোনো ক্ষেত্রে খারাপ বা খারাপের দিকে হতে পারে। এবং বগলের তলাটা দেখা। সিমিলারলি যখন বাঁ দিকের ব্রেস্টটা দেখবে, বাঁ দিকে হাত থাকবে মাথার পেছনে, ডান দিকে আঙুলের চেটো দিয়ে বাঁ দিকের ব্রেস্টটা দেখতে হবে। সুতরাং অপোজিট হ্যান্ড দিয়ে ব্রেস্ট দেখতে হয় এবং আঙুলের চেটো দিয়ে। এরপর যদি কোনো গাঁট পায় ব্রেস্টে বা বগলে, তাহলে ডাক্তার দেখানো দরকার। না, সে ডাক্তার কিছু তখন হয়তো পরীক্ষা করবে, পেশেন্টকে এক্সামিন করবে, তারপরে বলে দিতে পারবে জিনিসটা আদৌ খারাপ কিনা বা খারাপের দিকে যেতে পারে কিনা। আচ্ছা, কিন্তু দুটো ব্রেস্ট একসাথেই এফেক্ট হতে পারে, মানে ধরুন দুটো ব্রেস্টেই ক্যান্সার হলো, তখন এটা রেয়ার সিচুয়েশন, ঠিকই কথা, যে হ্যাঁ দুদিকের ব্রেস্টে যদি হয়, তাহলে ন্যাচারালি কার সাথে কম্পেয়ার করবে, দুটোই তো মুশকিল, ঠিকই কথা। কিন্তু ব্রেস্টের কিছু নর্মাল যে শেপটা থাকে, শেপটা নষ্ট হয়ে যাওয়া, চামড়ায় লাল ভাব দেখা দেওয়া, বোটাটা একদিকে হয়তো ঢুকে যাবে, চামড়াটা অনেক সময় অরেঞ্জ, আমাদের কমলা লেবু খোসার মতো হয়ে যায়, মানে উঁচু নিচু মতো টাইপের হয়ে যায়, যেটাকে আমরা ইংলিশ ভাষায় পিউরি অরেঞ্জ বলি। সেটা হচ্ছে চামড়ায় কোনো মানে লক্ষণ দেখা দিচ্ছে যে ভেতরে কিছু প্রবলেম রয়েছে। এগুলো থেকে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায় যে ডান দিক হোক বাঁ দিক হোক বা দুদিকে কম্পেয়ার করতে গেলেও এই যদি জিনিসগুলো দেখা যায়, তাহলে আমরা একটু চিন্তা করি আগে ভেতরে কিছু ঘটনা ঘটছে কিনা। হাতের চেটো দিয়েও কিছু একটা অনুভব করলেন, তারপরে তো নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ তো নেবেন। নেওয়া উচিত। হ্যাঁ, অনেককেই দেখি অনেক দেরিতে, ইভেন ফ্রম এডুকেটেড ফ্যামিলি, তারা অনেক দেরিতে আসে, নিজেরা নানা রকম ওষুধপত্র ট্রাই করে, লজ্জায় হয়তো যেতে চান না, বা পরিবারের সংসারে অনেকের চাপ, তার হাজবেন্ডকে দেখতে হবে, তার ছেলে মেয়েকে বড় করতে হবে, বা তাদের পরীক্ষা এই করে অনেকে নেগলেক্ট করে, সেটা কিন্তু করা মোটেই উচিত না। মানে যার ফলে আর্লি স্টেজটা যেটা বলছেন, মানে সেটা অনেকটা পেরিয়ে গেল, অনেক সময় পেরিয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা স্টেজ 3-4 এখন অনেক কমে গেছে, সেই স্টেজ এখন আমাদের দেখতে হয় আনফর্চুনেটলি, যেটা আমাদের শরীরের উপরের অংশ দেখতে অসুবিধা হওয়ার কথা না, সেটা কিন্তু এখনো অনেকে নেগলেক্ট করে বা দেরি করে বা লজ্জায় আসে না, সেটা কিন্তু হওয়া উচিত না, কারণ যত আর্লি ধরা পড়বে তত রেজাল্ট ভালো। যখন ধরুন একজন পেশেন্ট গেলেন আর কি আপনাদের কাছে, তিনি তো একটা প্রাথমিক পরীক্ষা তো হাতের চেটো দিয়ে করলেন, নিশ্চয়ই সেটাই তো সব নয়, তারপরে তো ডাক্তারবাবু মানে আপনারা পরপর টেস্ট করবেন, তারপরে শিওর হবেন। তো সেখানে আপনি যদি একটু বলেন যে কিভাবে এখন পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়। এখন মানে প্রিন্সিপালটা মোটামুটি লাস্ট 20 বছর একই রয়ে গেছে,
সেটা হচ্ছে যে যদি বয়স কম থাকে 35 বছরের নিচে, যেখানে ব্রেস্টের ঘনত্বটা বেশি, সেখানে ম্যামোগ্রাফি যেটা এক্সরে বলি আমরা, সেটা ভালো ছবি আসে না। তাহলে কি করা যায়, যে আল্ট্রাসাউন্ড, যে আল্ট্রাসাউন্ড আমরা পেটের করি, সেই আল্ট্রাসাউন্ড দিয়ে ব্রেস্টও এক্সামিন করা যায়। করে যদি কোনো গাঁট পাওয়া যায় সেটাকেও মোটামুটি বলতে পারে যে ওটা খারাপ ধরনের টিউমার কিনা বা ভালো ধরনের টিউমার কিনা। ভালো মানে যেগুলো খুব স্লোলি বাড়ে বা বাড়ে না, ক্ষতি করে না। সুতরাং এই দুটো পার্থক্য কিন্তু করা যায়। অনেক সময় সিস্ট হয় ব্রেস্টে, হয়তো জল ভরা সিস্ট বা মানে মিল্ক থাকতে পারে ভেতরে, সেটাও কিন্তু আল্ট্রাসাউন্ডে পরিষ্কার দেখা যায়। যাদের বয়স 35-এর ঊর্ধ্বে, এই সিস্টের কথা বলছেন, মানে এটা থেকেও ক্যান্সার? সিস্ট থেকে নরমালি হওয়ার চান্স নেই বললেই চলে। আচ্ছা। কিন্তু সিস্টের মধ্যে সলিড কম্পোনেন্টও থাকে, মানে সিস্ট মানে হচ্ছে জল ভরা, তার মধ্যে শক্ত জিনিসও থাকে, তাহলে দুটো মিশ্রণটা আবার আমরা একটু চিন্তা করি আর কি, যে খারাপ হতেও পারে। কিন্তু শুধু জল ভরা জিনিস বা মিল্ক যদি থাকে সেটা আমরা চিন্তা করি না, কারণ এটা মানে অনেকেরই থাকে। আচ্ছা। আর 35 বছরের ঊর্ধ্বে যখন ব্রেস্টের ঘনত্ব কমে এসছে, তখন আমরা ম্যামোগ্রাফি করি। ম্যামোগ্রাফি মানে হচ্ছে ব্রেস্টের এক্সরে। আনফর্চুনেটলি অনেকেই এখন মানে এক্সরে নিয়ে আসে ছবি, সেটা দেখা হলো নর্মাল এক্সরে মেশিনে ছবি তোলা, তাতে কিন্তু কিছুই দেখা যায় না। ভালো কোয়ালিটি ম্যামোগ্রাফি, যেটা 3D টোমোগ্রাফি বলে বা স্টিরিওট্যাকটিক ম্যামোগ্রাফি বলে বা ডিজিটাল ম্যামোগ্রাফি বলে, সেরকম ভালো এক্সরে মেশিনে ছবি তোলা উচিত। ম্যামোগ্রাফি মেশিনে তুললে ছোটোখাটো যদি টিউমারও থাকে বা ক্যান্সারের খুব আর্লি স্টেজও হয় বা প্রি ম্যালিগন্যান্ট, যেটা ক্যান্সারে শুরু হয়নি, সেরকম জিনিস আমরা চোখে দেখতে পাই। স্টিরিওট্যাকটিক কথাটা বললাম, তাতে সুবিধা কি, যে আমরা বাইরে থেকে হয়তো হাতে পাচ্ছি না, সুতরাং ছুঁচটা ফুটিয়ে যে আমরা বায়োপসি করবো সেটা বুঝতে পারি না কোথায় করবো, কিন্তু মেশিন কিন্তু বলে দেবে যে ঠিক কোন ডিরেকশনে ছুঁচটা ফোটালে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো, সেখান থেকে রস নিতে পারবো, করে পরীক্ষা করে বলতে পারবো জিনিসটা খারাপ কিনা। সুতরাং এই ম্যামোগ্রাফি মেশিন যেটা এখন বললাম, মানে খারাপ কিনা মানে কোন স্টেজে গেছে, কোন স্টেজ বলতে স্টেজটা হচ্ছে কোথাও ছড়িয়েছে কিনা, জিনিসটা স্টেজ বলতে ন্যাচারালি মানে ওই জায়গাতে রয়েছে, অন্য কোথাও আছে কিনা, সেটা করতে হলে আবার অন্যান্য পরীক্ষা করতে হবে। কিন্তু ওই জিনিসটা ধরতে গেলে যে খারাপ কি খারাপ না, তাহলে বায়োপসি, নিডল বায়োপসি হতে পারে, মোটা ছুঁচ দিয়ে বায়োপসি হতে পারে, যেটা আমরা কোর বায়োপসি বলি, সেইভাবে আমরা কিন্তু প্রমাণ করতে পারি জিনিসটা খারাপ কি মানে ভালো বা যাই হোক খারাপ না। তো এই টেস্টগুলো কি খুব কষ্টসাধ্য? ম্যামোগ্রাফিটা একটু আনকমফোর্টেবল, যেহেতু দুটো প্লাস্টিক প্লেটের মধ্যে ব্রেস্টটাকে রাখা হয়, সাইড থেকে এবং উপর থেকে দেখা হয়, একটু কম্প্রেশন দিয়ে করতে হয় বলে একটু আনকমফোর্টেবল লাগে। যাদের ব্যথা অলরেডি রয়েছে একটু ব্যথা লাগতে পারে, কিন্তু সেরকম সিভিয়ার পেন মোটেই না। যখন বায়োপসি করা হয় আমরা অবশ করে জায়গাটা, সেখান দিয়ে ছুঁচটা ফোটাই, যেখানে আমরা অবশ করি সেখান দিয়ে ছুঁচটা ফোটাই, যাতে সেখানে ছুঁচে ব্যথাটা না লাগে। সুতরাং খুব যে কষ্টকর তা মোটেই না। টেস্টের মধ্যে আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি, বায়োপসি বললাম, এটাতে মোটামুটি লোকাল জিনিসটা বোঝা গেল কি জিনিস ঘটছে। একটু আগে যেটা বললেন স্টেজ কি, সেটা জানতে গেলে জানতে হবে যে অন্য কোথাও ছড়িয়েছে কিনা। ছোট টিউমার থাকলে সেটা অন্য কোথাও ছড়িয়েছে সে চান্সটা খুবই কম, যার জন্য আমাদের আমেরিকান যে গাইডলাইন আছে, NCCN গাইডলাইন বলুন বা ইউরোপিয়ান গাইডলাইন, কেউ বলে না যে মাথা থেকে পা পর্যন্ত নানা রকম সব সিটি স্ক্যান করো, এই করো তাই করো, পেট স্ক্যান করো, বলে না। তার বদলে কি করা হয়, যে আর্লি স্টেজে আমরা শুধু লোকাল ওই যেরকম বললাম আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি, বায়োপসি সেগুলো করলাম। কিন্তু যদি টিউমারটা বড় হয় বা হাতে বগলে বড় গ্ল্যান্ড পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হয় যে না, ওষুধটা হয়তো আরও এদিক ওদিক যেতে পারে। তখন আমরা কি করি, যে পেট সিটি স্ক্যান কিংবা বুকের পেটের সিটি স্ক্যান এবং বোন স্ক্যান, সেটা করে দেখে নেওয়া যে আর কোথাও ছড়িয়েছে কিনা। ন্যাচারালি তাতে খরচা একটু বেশি হয়, এটা দেখে নেওয়া ভালো। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হয়, যারা মনে হয় যে পারবে না, অনেক সময় চেস্ট এক্সরে, পেটের আল্ট্রাসাউন্ড করলেও কিছুটা আইডিয়া পাওয়া যাবে যে জিনিসটা কোথাও গেছে কিনা। এই হচ্ছে টেস্ট করে আমরা স্টেজটা বুঝতে পারি যে আর কোথাও ছড়িয়েছে কিনা, এবং তাতে আমরা বুঝতে পারবো যে কি স্টেজ আছে, কি অসুখ। এবং লাস্টে আমরা বোর্ডে একটা আলোচনা করি, টিউমার বোর্ড যেটা বলে, একটা পেশেন্টকে নিয়ে আমরা টিউমার বোর্ড করি, যাতে বোঝা যায় যে এই পেশেন্টের জন্য এইটাই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আচ্ছা। একটা পেশেন্ট এক এক রকমের হয়, তার এক এক রকম বয়স, এক এক রকম অসুখ, এক এক রকম স্টেজ, এক এক রকম অ্যাফোর্ডেবিলিটি। সুতরাং প্রত্যেক পেশেন্টকে নিয়ে আমরা একটা বোর্ডে আলোচনা করি যে এই পেশেন্টের জন্য কোনটা বেস্ট ট্রিটমেন্ট হবে, সেটা আমরা করেই থাকি। তো টেস্টগুলো করতে খরচ কেমন হয়? ডিপেন্ড করছে সে কোন জায়গায় গেছে আর কি। এক তো হচ্ছে যদি সরকারি জায়গায় যায়, ট্রিটমেন্ট তো প্রায় বিনা পয়সাতেই হয়। আর প্রাইভেটে গেলে ন্যাচুরালি 5 স্টার জায়গায় গেলে চার্জও একটু বেশি হবে। আর আমাদের মতো যারা নট ফর প্রফিট, সেখানে চার্জ খুব রিজনেবল, কিন্তু সব রকম আধুনিক যন্ত্রপাতি রয়েছে। সুতরাং মানে সরকারি জায়গা বা নট ফর প্রফিট হসপিটালে গেলে কিন্তু খরচা খুব বেশি না। আপনাদের হসপিটালে আপনারা কোন ধরনের সুবিধা দিয়ে থাকেন? আমরা তো সব রকমই রয়েছে। এক তো হচ্ছে আমাদের 50% সার্ভিস হচ্ছে আন্ডার প্রিভিলেজড জন্য রিজার্ভ করা, যেখানে অনেকটাই সাবসিডাইজ সব কিছু হয়। বাকি 50%-এর মধ্যে 25% হচ্ছে সেমি প্রাইভেট, বাকি 25% হচ্ছে প্রাইভেট, যেখানে হয়তো সে 5 স্টার ফেসিলিটিতে থাকবে। টেস্টের খরচা হয়তো একটু বেশি, কিন্তু ওভারঅল মোটামুটি মানে খুব যে ট্রিটমেন্টে মানে পার্থক্য হয় বা টেস্টে পার্থক্য হয় তা না, কারণ তার একই মেশিন একই ওটির মধ্যে দিয়ে সব চিকিৎসা হবে। সুতরাং সেদিক দিয়ে ফেসিলিটি কিছু তফাৎ হয় না, কিন্তু খরচা হ্যাঁ জেনারেল ক্যাটাগরিতে অনেক কম, প্রাইভেটে থাকলে খরচাটা বেশি হবে। কিন্তু তাও বলবো যে মানে প্রাইভেট নর্মাল যে হসপিটালগুলো আছে তার চেয়ে অনেকটাই কম। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননে
যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনারা শুনছেন এসো ভালো থাকে অনুষ্ঠান। আর আজকের আলোচনা ব্রেস্ট ক্যান্সার নিয়ে। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার এবং ক্যান্সার সার্জন ডাক্তার অর্ণব গুপ্ত ব্রেস্ট ক্যান্সার বিষয়ে বিশদে আলোচনা করছেন, আপনাদের সচেতন করার চেষ্টা করছেন। তো ডাক্তারবাবু, এবার আপনি বলুন যে ব্রেস্ট ক্যান্সার হলে তার কিভাবে চিকিৎসা হতে পারে? ক্যান্সারে বলে রাখি মোস্টলি 3 রকম চিকিৎসা: অপারেশন, কিমোথেরাপি, রেডিওথেরাপি। ব্রেস্টের ক্ষেত্রে মোটামুটি একই রকম ফর্মুলা, শুধু এখানে একটা অ্যাডিশনাল ট্রিটমেন্ট লাগে বা দুটো অ্যাডিশনাল ট্রিটমেন্ট লাগে। একটা হচ্ছে হরমোন থেরাপি আর সেকেন্ড হচ্ছে টার্গেটেড থেরাপি। এবারে আসি কেন লাগে। যে ব্রেস্ট ক্যান্সারে দেখা গেছে যে কিছু ক্যান্সার সেল আছে যারা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন খেতে ভালোবাসে। সেটা যদি আমরা অ্যান্টি ইস্ট্রোজেন ট্যাবলেট দিয়ে সেটাকে ব্লক করতে পারি, তাহলে ব্রেস্ট ক্যান্সার যেখানে যেখানে ক্যান্সার কোষ বসে আছে, সেই ব্রেস্টের মধ্যে হোক বা শরীর অন্য জায়গায় হোক, সেগুলো মারা যাবে। এক্স্যাক্টলি। খাদ্যটা যেহেতু ব্লক হয়ে গেল, সেগুলো তখন শুকিয়ে যায়। সুতরাং হরমোন থেরাপি ব্রেস্ট ক্যান্সার খুব ইম্পর্টেন্ট। কিন্তু কিছু ব্রেস্ট ক্যান্সার আছে আনফর্চুনেটলি দেখা যায় যে তারা ওই হরমোন সেন্সিটিভ না, সুতরাং ওই ট্রিটমেন্টটা ওখানে তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল না। আচ্ছা, এরপর বাকি কি ট্রিটমেন্ট যেগুলো বললাম, সার্জারি কিন্তু বেশিরভাগ সলিড অর্গানে, অপারেশনটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। সার্জারিটা একদম প্রথম ডিপেন্ড করছে এগেন, যদি দেখা গেল যে টিউমারটা খুব বড় আছে এবং পেশেন্ট চায় যে ব্রেস্ট বাঁচিয়ে করতে, বা যদি মনে হয় আমাদের অপারেশন করতে অসুবিধা হবে, তখন আমরা আগে কিমোথেরাপি দিয়ে দিই, জিনিসটাকে ছোট করে তারপরে অপারেশনের দিকে যাই আমরা। ব্রেস্ট বাঁচিয়ে তখন অপারেশন করতে সুবিধা হয়। এই যে আপনি বলছেন যে পেশেন্ট চায় যে ব্রেস্টটাকে বাঁচিয়ে যদি ট্রিটমেন্ট করা যায়, কিন্তু এর বিপরীত হয় তো ডাক্তারবাবু, মানে আপনারা বলছেন যে না ব্রেস্টটাকে বাঁচানো যাবে, কিন্তু হয়তো পেশেন্টদের বাড়ির যারা রয়েছেন তারা বলছেন যে না, বাদ দিয়ে দিন। ঠিকই, এই অভিজ্ঞতা আপনাদেরও আছে? ভেরি কমন। স্পেশালি যেরকম পেশেন্ট আমরা দেখি, অনেকে গ্রামাঞ্চল থেকে আসে বা অনেকে হয়তো শহরতলি থেকেও আসে, কিন্তু সবাইকার মনে একটা অদ্ভুত ধারণা যে যত বেশি কাটা যাবে তত বোধহয় রেজাল্ট ভালো হবে। সেটা কিন্তু না, কারণ এখন আমাদের অপারেশন ছাড়াও অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। এটা বললাম, কিমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি। সুতরাং সবই যদি কম্বিনেশন করা যায়, অপারেশন যতখানি দরকার ততখানি আমরা করলাম। বাকি অ্যাডিশনাল যখন ট্রিটমেন্ট দেওয়া হয়, রেজাল্ট কিন্তু অ্যাজ গুড অ্যাজ খুব বড় সার্জারি করা। বড় সার্জারি করলে কি হয়, ওখানে কমপ্লিকেশনের রেট বেশি, ওখানে ব্যথা যন্ত্রণা হবে, ব্রেস্টটা বাদ চলে যাবে। সুতরাং এটা এখন আমাদের সারা পৃথিবী থেকে মোটামুটি কেউ আর করতে চায় না খুব বড় সার্জারি, স্পেশালি ফর ব্রেস্ট ক্যান্সার। যতখানি করা দরকার, ব্রেস্টটা বাঁচিয়ে যদি করতে হয়, যতখানি কাটা দরকার সেটুকুই হবে। তারপরে আমরা সেখানটা যদি রেডিয়েশন দিতে হয় এবং কিমোথেরাপি। রেডিয়েশনের মুশকিল হচ্ছে এক জায়গাতেই রেডিয়েশনটা পড়ে, ন্যাচারালি সারা শরীরে যদি অন্য কোথাও কিছু থাকে সেটা কিন্তু রেডিয়েশনে কভার হবে না। এটা এক্সরেতে যেরকম একটা জায়গায় ছবি ওঠে, ছবি হয়তো উঠছে না, কিন্তু রে দিয়ে আমরা ক্যান্সার সেলগুলোকে পোড়াচ্ছি পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গায়। সুতরাং অপারেশন এবং রেডিয়েশন হচ্ছে লোকাল ট্রিটমেন্ট। কিন্তু যদি কোষ মনে হয় যে কোথাও অন্য কোথাও গেছে, সিটি স্ক্যানে, পেট স্ক্যান দেখা যেতে পারে, না দেখা যেতেও পারে, যখন দেখি যে বড় টিউমার আছে, আমরা আগে থেকেই প্রোঅ্যাক্টিভলি আমরা কিমোথেরাপি এবং হরমোন থেরাপি দিয়ে দিই, যেটা সারা শরীরে কাজ করে। এবং টার্গেটেড থেরাপি, কিছু ক্যান্সার জিন পাওয়া গেছে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে, যেটাকে আমরা হার্ট টু নিউ বলি, সেরকম যদি কিছু পাওয়া যায় যে এরকম একটা জিন রয়েছে ক্যান্সার সেলের মধ্যে, তখন আমরা ওই অ্যান্টি হার্ট টু থেরাপি অর্থাৎ টার্গেটেড থেরাপি, অর্থাৎ যেরকম অ্যান্টিবায়োটিক আমরা দিই একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া এগেনস্টে, সেরকম ওষুধ দেওয়া যেতে পারে। টার্গেটেড থেরাপি মানে মিসাইল যেরকম হয় না, একটা জিনিস হয়তো আমরা আইডেন্টিফাই করলাম এখানে গিয়ে অ্যাটাক করতে হবে, ও ঠিক সেখানে গিয়ে অ্যাটাক করবে, বাকি আশেপাশে কাউকে ক্ষতি করবে না। এখন আনফর্চুনেটলি কিমোথেরাপিতে কিন্তু সব রকম মানে ওরমভাবে স্পেসিফিক্যালি শুধু ব্রেস্ট ক্যান্সার অ্যাটাক করে তা না, হয়তো 90% তাই করে, কিন্তু নর্মাল আমাদের শ্বেতকণিকা ফর এক্সাম্পল, ওগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়, শ্বেতকণিকা কমে যায়, ইনফেকশনের ভয় থাকে কিমোথেরাপিতে। সুতরাং ওটা ঠিক টার্গেটেড থেরাপি না। একটা স্পেসিফিক ক্যান্সার সেলকে যে মারছে তা না, আশেপাশে কিছুটা ও মানে অন্য অর্গানকে কিছুটা ক্ষতিগ্রস্ত করে, স্পেশালি বোন ম্যারোকে একটু মানে হয়তো উইক করে দেয়, বমি হয়, যেহেতু সবই ওই কিমোথেরাপি সাইড এফেক্ট। এবং এগুলো সাময়িক তো নাকি? সাময়িক, হ্যাঁ, ডেফিনেটলি সাময়িক। কিন্তু টার্গেটেড থেরাপি হয় কি শুধু ওই ক্যান্সার সেলকে অ্যাটাক করবে, যেহেতু একটা আমরা ধরিয়ে দিয়েছি এই শত্রুপক্ষ হচ্ছে তোমার এই জিনটা, এবার সেই টার্গেটেড থেরাপি যখন দেওয়া হলো, সেই শত্রুপক্ষকেই ঠিক চিনে শুনে গিয়ে ওই জায়গাতেই অ্যাটাক করবে, যেটাকে টার্গেটেড না ছিল ওই জন্যই বলি। তো সেটা হলে রেজাল্টটা তাহলে আরো ভালো হয়, ওই জিনগুলোকে নষ্ট করে দিল, ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দিল, এবং আশেপাশের ক্ষতিটা অনেক কম হয়, অন্যান্য কোষগুলোকে কম ক্ষতি করে। এই যে আপনি যেটা বলছেন যে কেমোথেরাপিতে একটু সাইড এফেক্ট হতে পারে, কিন্তু যেটা টার্গেট থেরাপিতে হয় না, আমি বলবো না, কারণ সত্যি কথা বলতে তুলনায় কম হয়, কিন্তু হার্টের ওপর কিছুটা হয়তো মানে এফেক্ট হয় টার্গেটেড থেরাপিতে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা খুব সাময়িক এবং তার জন্য আমরা যথেষ্ট প্রিকশন নিই। এবং যদি মনে হয় হার্ট একটু দুর্বল হয়ে যাচ্ছে, আমরা ইকোকার্ডিওগ্রাফি করে দেখে নিই, তখন একটু রেস্ট দিয়ে আবার পরে ওটাকে আবার নতুন করে দেওয়া যায়, মানে পার্মানেন্ট ক্ষতি সেরকম করে না,
টেম্পোরারি একটু হয়তো সাইড এফেক্ট হতে পারে। এই যে চিকিৎসা পদ্ধতি এগুলো কি পরপরই হতে পারে, মানে রেডিয়েশন, কেমোথেরাপি, তারপরে টার্গেট থেরাপি, তারপরে আপনি বলছিলেন যে হরমোন থেরাপি, এক্স্যাক্টলি। তাহলে সিকোয়েন্সটা বলে দিই তাহলে। নর্মালি যদি অপারেশন করার মতো থাকে, ফার্স্ট হচ্ছে অপারেশন, তারপর হচ্ছে কিমোথেরাপি যখন হয়ে গেল তখন রেডিওথেরাপি, এবং যদি হরমোন থেরাপি দিতে হয় রেডিওথেরাপির সাথে হরমোন থেরাপি একসাথে চলতে পারে। আর টার্গেটেড থেরাপি যেটা বললেন ওটা প্রথম থেকেই চলতে পারে, ওর সাথে কারো কোনো মানে ইয়ে নেই। কিন্তু মানে কিমোথেরাপির সাথে রেডিয়েশন থেরাপি আর কিমোথেরাপির সাথে হরমোন থেরাপি দেওয়া যায় না। কিন্তু এগুলো সময় কিরকম? ধরুন প্রথম অপারেশন, তারপরে কিমো কমপ্লিট করতে 4-5 মাস লেগে যায়, রেডিয়েশন হতে 1 মাস মতো লাগে, তারপরে হরমোন থেরাপি তো মানে 5 থেকে 7 বছর কি 10 বছর অবধি দেওয়া যায়, বাড়িতে বসে খাবে। আর টার্গেটেড থেরাপিটা হচ্ছে মানে প্রথম 1 বছরে 17টা ইনজেকশন পড়ে 3 সপ্তাহ বাদে বাদে, তো সেটা তো 1 বছর হয়ে গেলে সেটা আর প্রয়োজন হয় না। এরপরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আর কি। তো তারপরে কি আবারও সেই টেস্টগুলো যেগুলো খরচ সাপেক্ষ সেগুলো করার প্রয়োজন আছে নাকি? না, যেটা করতে হয় মানে ওই একই সেই আমেরিকান গাইডলাইন বা ইউরোপিয়ান গাইডলাইন যেটা বলছে, এবং সেটা ন্যাচারালি অনেক পেশেন্টের উপর পরীক্ষা করি, তারা বলছে যে রেগুলার পরীক্ষা করার খুব বেশি দরকার নেই, অ্যাপার্ট ফ্রম কিছু ব্লাড টেস্ট আর বছরে একবার করে ম্যামোগ্রাফি ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর। কারণটা হচ্ছে যে খুব আর্লি কিছু খুঁজে বার করলে যে খুব সাংঘাতিক উপকার হবে তা না, তার যখন সিমটম হবে তখন আমরা টেস্ট করি, পেট স্ক্যান যেটা বলছিলাম, সিটি স্ক্যান বলছিলাম, বোন স্ক্যান। যদি কারো সত্যি কোনো অসুবিধা হয় বা ব্লাড টেস্টে কোনো লক্ষণ দেখা যায় যে কিছু হয়তো অর্গান মানে ইনভলভ হচ্ছে, রেকারেন্স হচ্ছে, তখন আমরা পেট স্ক্যান করি। তার আগে করে খুব একটা লাভ হয় না, বা খুব একটা আমরা এক্সট্রা ন্যাচারালি কাউকে পেশেন্টকে বেনিফিট দিই না। যখন সিমটম হবে তখন যে টেস্ট করি, তখন যে চিকিৎসা করি, তার রেজাল্ট যা খুব ঘন ঘন টেস্ট করে যদি আমরা কিছু আর্লি পিক আপ করি তাতেও কিন্তু রেজাল্ট একই। আচ্ছা, মাঝখান থেকে এটা হয় খরচা বাড়ে যদি এক গাদা টেস্ট করি। সেখানে হচ্ছে যে পেশেন্টের খুব সাইকোলজিক্যাল এফেক্ট হয়, যতবারই টেস্টে যাচ্ছে তার ন্যাচারালি অ্যাংজাইটি, কালকে রিপোর্টটা বেরোবে কি বেরোবে, ন্যাচারালি সে মেন্টালি ভেঙে পড়ে। সুতরাং এখন সারা পৃথিবীর গাইডলাইন হচ্ছে যদি ব্রেস্টে ম্যামোগ্রাফি বলবো প্রথম 5 বছর অন্তত ইয়ারলি, তারপর 2 বছর 3 বছর ছাড়া ছাড়া চলবে। এখন সেটা কি সারা জীবনের জন্যই? সারা জীবনের মধ্যে যেরকম বললাম প্রথম মানে একটা চেকআপের মধ্যে থাকা উচিত। এক্স্যাক্টলি, মানে একটা অসুখটা ফিরে আসার চান্স কিছুটা থেকেই যায়, সেটা আমরা শুনতে ভালোবাসি না বাসি। এবং সেটা শুধু তাই না, যাদের ক্যান্সার হয়নি কখনো তাদেরও তো হতে পারে। এই যে অসুখটা ফিরে আসার চান্স বলছেন, সেটা যাদের আর্লি স্টেজে আছেন যারা, তাদের চান্সটা কম, যাদের বেশি স্টেজে ধরা পড়ছে তাদের ফিরে আসার চান্সটা বেশি। কিন্তু মানে যেরকম বললাম যে ম্যামোগ্রাফি আমরা একটা পেশেন্টকে করেই আছি হয়তো সারা জীবন, তার খারাপ লাগার কারণ নেই, কারণ অন্য মহিলাদেরও ম্যামোগ্রাফি করা উচিত। মানে 40-এ ঊর্ধ্বে কি 45-এ ঊর্ধ্বে প্রত্যেক মহিলারই 3 বছর বাদে বাদে ম্যামোগ্রাফি করা উচিত। সুতরাং তাকে যে আমরা এক্সট্রা খুব বেশি টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি তা না, কারণ সবাইকারই সব রকম অসুখ হতে পারে। আমি এরকম দেখেছি যে ধরুন তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তিনি সুস্থ হয়ে গেছেন, হয়তো তার চেকআপে যাওয়ার কথা, কোনো কারণে সেটা যেতে পারেননি, কিন্তু তারপরে দেখা গেল একটা সাংঘাতিক রূপ ধারণ করেছে। এটা কেন হয়? মানে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আনফরচুনেটলি আমাদের কিন্তু হয়তো তার কিছুদিন লেট হলো, কিন্তু তিনি তো সুস্থ অনুভব করছিলেন। হ্যাঁ করছিলেন, কিন্তু যেটা বললাম যে এক তো হচ্ছে অসুখ ফিরে আসার চান্স থেকেই যায়, আর সেখানে হচ্ছে নর্মাল মানুষেরও তো অসুখ হতে পারে। সুতরাং চেক আপে থাকাটা সবাইকারই দরকার, বিশেষ করে যাদের একবার ক্যান্সার হয়েছে। সুতরাং যেটা করা দরকার, যেরকম ডাক্তার বলবে আমরা প্রথম 2 বছর বলি 3 মাস বাদে বাদে, 2 থেকে 5 বছর হচ্ছে 6 মাস বাদে বাদে, 5 বছরের পরে বছরে অন্তত একবার করে আসা উচিত। সুতরাং যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে চেক আপে থাকা উচিত, নাহলে কিন্তু অসুখটা বেড়ে যেতে পারে, পরে হয়তো না কাটার মতো অবস্থা থাকতে পারে, ছড়িয়ে যেতে পারে। চেক আপে থাকতে হবে। এটা তো ধরুন ক্যান্সার হলে আপনি বলছেন ক্যান্সার পেশেন্টদের একটা চিকিৎসার মধ্যে থাকতে হবে, টেস্টের মধ্যে থাকতে হবে, কিন্তু যাদের ক্যান্সার হয়নি, সাধারণ মানুষ, তাদেরও কি একটা নির্দিষ্ট বয়সের পর আপনি পরামর্শ দেবেন যে না কিছু কিছু পরীক্ষা তাদেরও করা উচিত? খুব ভালো প্রশ্ন। যে কিছু ক্যান্সার কিন্তু যদি আমরা রেগুলার চেক আপে থাকি, খুব আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু দারুণ রেজাল্ট হয়, সব ক্যান্সারের মতোই। কি কি টেস্ট হতে পারে মহিলাদের মধ্যে, বিশেষ করে যেরকম বললাম 3 বছর বাদে বাদে ম্যামোগ্রাফি, স্পেশালি যাদের ফ্যামিলিতে কারো কিছু হয়েছিল। আর মহিলাদের আরেকটা টেস্ট যেটা করা উচিত সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সারের জন্য ভেতর থেকে একটা লালানি পরীক্ষা, সেটা 30 থেকে 35 বছর পরে, 3 বছর বাদে বাদে গেলেও হবে, ইয়ারলি বলে, কিন্তু 3 বছর বাদে বাদে গিয়েও একটা চেক আপ করে নেওয়া ভালো। সেখানে যদি কোনো অ্যাবনর্মাল কিছু কোষ পাওয়া যায়, সেই অবস্থায় চিকিৎসা করলে 100% কিওর। সুতরাং মহিলাদের কথা বললাম। পুরুষদের ক্ষেত্রেও আমাদের যাদের 55-র ঊর্ধ্বে বয়স, তাদের একটা ব্লাডে PSA বলে টেস্ট হয় প্রস্টেট ক্যান্সারের জন্য। এছাড়া যেটা হতে পারে আল্ট্রাসাউন্ড সবাইকারই বছর একবার করে করলে ক্ষতি কিছু নেই, করা উচিত। এক্স রে বেশি না করাই ভালো, কারণ এক্স রে আবার সাইড এফেক্ট আছে, তার থেকে আবার অন্য অসুখ হতে পারে। আর যদি কারো কোনো রকম সিমটম হয় সেই মতো টেস্ট করা, আমি বলছি না এক গাদা টেস্ট করতে, ব্লাড টেস্ট তো সবাইকারই করা যেতে পারে, সুগার কোলেস্ট্রল মুক্ত দেখার জন্য, হার্টের চেক আপ বছর একবার করে করা যেতেই পারে। কিন্তু কি বলে এক গাদা মানে এক্স রে সিটি স্ক্যান এত কিছু করার দরকার নেই, কারণ তাতে খরচাও আছে এবং আননেসেসারি অ্যাংজাইটি হয় এবং খুব বেশি তাতে লাভ হয় না। তার চেয়ে বেটার হয় যদি
যদি কারো সিমটম হয়, যেখানে সিমটম হলো তার কাশি হচ্ছে চেস্ট এক্সরে করি, তার যদি পায়খানা থেকে রক্ত বেরোয় কোলোনোস্কোপি করি, তার যদি মনে হয় ব্রেস্ট থেকে ব্লাড আসছে একটা ম্যামোগ্রাফি করি। কিন্তু নানান রকম টেস্ট একগাদা করে আমাদের খুব একটা লাভ হয় না এবং সেটা পৃথিবীতে কেউ এখনও সেভাবে রেকমেন্ডেশনও করে না। রুটিন চেকআপ বলতে ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, পুরুষদের ক্ষেত্রে ব্লাডে পিএসএ, মহিলাদের ক্ষেত্রে কী বলে ম্যামোগ্রাফি এবং প্যাপস্মিয়ার যেটা বললাম জরায়ুর মুখে ক্যান্সারে। আর বছরে একবার করে ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, ইসিজি এগুলো করা যেতেই পারে, শুধু ক্যান্সারের জন্য না, সব রকম অসুখের জন্য। টেস্টের কথা বললেন, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপনটা আমরা কিভাবে করব যাতে ব্রেস্ট ক্যান্সার তো বটেই, মানে বিভিন্ন ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারবো আর কি? ঠিকই কথা। এক তো হচ্ছে যে আমাদের যে আলোচনাগুলো প্রথম থেকে করছিলাম, রিস্ক ফ্যাক্টরগুলো জানা দরকার। এক তো হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাসটাকে ঠিক রাখতে হবে, শুধু ব্রেস্ট ক্যান্সারের জন্য বলছি না, হার্টের অসুখ থেকে আরম্ভ করে সুগার থেকে আরম্ভ করে সবাইকারই একটা ফুড হ্যাবিট হওয়া উচিত। আমাদের কি থাকা উচিত? বেশি করে ফ্রুটস, ভেজিটেবলস আর জল। এছাড়া হ্যাঁ ঠিক আছে, মানে সবাই সব রকম খাবে ঠিকই, কিন্তু রেড মিট, চর্বি জাতীয় জিনিস এগুলো কিন্তু যতটা সম্ভব এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে ভালো। আর ব্রেস্ট ক্যান্সারের জন্য হ্যাঁ ঠিকই কন্ট্রাসেপটিভ পিল বেশি না খাওয়া ভালো, এবং নিজেকে পরীক্ষা করা অত্যন্ত দরকার, যাতে কোনো আর্লি কিছু প্রবলেম থাকলে দেখিয়ে নেওয়া। 40-এ ঊর্ধ্বে কি 45 ঊর্ধ্বে 3 বছর বাদে ম্যামোগ্রাফি করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যাদের একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার, যেরকম বললাম অল্প বয়সে হয়তো কারো পরিবারে ব্রেস্ট ক্যান্সার কারো হয়েছিল, ওভারিতে ক্যান্সার হয়েছিল, বা দুদিকে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, বা পুরুষদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তখন বুঝতে হবে এই পরিবারে হয়তো কোনো জেনেটিক প্রবলেম থাকতে পারে। সেই পরিবারকে ডেফিনেটলি কোনো অনকোলজিস্টের কাছে যাওয়া উচিত, দিয়ে সেরকম হলে তারা কিছু জেনেটিক টেস্টিং করে নেবে। যদি বাই চান্স জেনেটিক কিছু প্রবলেম পাওয়া যায়, এখানে একটা এক্সাম্পল দিই, অ্যাঞ্জেলিনা জোলি যে হলিউডের ফেমাস অ্যাক্ট্রেস ছিলেন, তার মানে মায়েরও ছিল BRCA যে জিনটা বললাম অ্যাবনর্মাল ছিল, অ্যাঞ্জেলিনা জোলিরও ছিল। সে যখন জানতে পারলো তখন আগে থেকে দুটো ব্রেস্ট বাদ দিয়ে রিকনস্ট্রাকশন বা প্লাস্টিক সার্জারি করে ফেললো, এবং কিছু পরে সে দুটো ওভারি টিউব যেগুলো আছে সেগুলো কাটিয়ে ফেললো, যাতে ব্রেস্ট এবং ওভারি যে চান্সটা থাকে ওই জিন থেকে দুটোই কিন্তু আগে থেকে বাদ চলে গেল। আমি বলছি না যে সবাইকার ওই অত অ্যাগ্রেসিভলি করতে হবে, কিন্তু যারা চায় জেনেটিক টেস্টিং করতে, ফ্যামিলিতে প্রবলেম রয়েছে, দেখিয়ে নেওয়া উচিত, জেনেটিক টেস্টিং করা যেতেই পারে। এই অপশনটা ক্যান বি ডিসকাসড, যে সেই এরকম আগে থেকে এত কিছু সার্জারি করতে চাই কিনা। খুব একটা কমপ্লিকেটেড সার্জারি কোনোটাই না, কিন্তু করলে হ্যাঁ ঠিকই মনের শান্তি যে অনেকটাই তাহলে তার সেফ। একদম। কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে আপনারা এতক্ষণ শুনলেন ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার এবং ক্যান্সার সার্জন ডাক্তার অর্ণব গুপ্ত। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো এই অনুষ্ঠান আপনারা অবশ্যই আমাদের ফোন করে জানাতে পারেন 0332457262 এই নম্বরে। আর আপনারা আমাদের মেলও করতে পারেন radioju@gmail.com-এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও JU-তেও আপনারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন। আর এছাড়া আমাদের ইনস্টাগ্রাম ID radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এসো ভালো থাকে অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাদু 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।